এখন আমি আজকে ৪৩তম অংশ করব, পাঠ করব। জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন। জিয়াউর রহমান সরকারের বেসামরিককরণ কার্যক্রমের দ্বিতীয় পদক্ষেপ ছিল রাষ্ট্রপতি নির্বাচন। প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান এক ঘোষণায় নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ হিসেবে ১৯৭৮-এ ১ মে তারিখে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার অনুমতি দেওয়া হয়। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় ন্যাপ অর্থাৎ পিকিংপন্থী ধর্মভিত্তিক দল, প্রাক্তন সেনা কর্মকর্তা, আমলাদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল, মানে সংক্ষেপে জাগদল। জাগদলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। জাগদলের প্রার্থী হিসাবে জিয়াউর রহমান প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যপক্ষে দীর্ঘদিন সামরিক শাসন এবং রাজনীতি নিষিদ্ধ থাকার স্বল্প সময়ের ব্যবধানে নির্বাচন ঘোষণার বিরোধী দলের পক্ষে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষমতা ও শক্তি কোনোটাই ছিল না। এই অবস্থায় ঐক্যবদ্ধ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, জনতা লীগ, গণ আজাদি লীগ এবং অধ্যাপক মুজাফর আহমেদের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক ঐক্যজোট। এই ঐক্যজোটের প্রার্থী হিসেবে জনতা পার্টির প্রধান, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্ধারিত তারিখে অর্থাৎ ৩রা জুন ১৯৭৮ সামরিক আইনের আওতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জিয়াউর রহমান শতকরা ৭৬% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচন। ১৯৭৯ সালে রাষ্ট্রপতি পদে বিজয়ী হওয়ার পর জিয়াউর রহমান জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। ইতিপূর্বে জারিকৃত সামরিক আইনে রাজনৈতিক দল গঠন ও পরিচালনা বিধিটি বাতিল করা হয়। ফলে রাজনীতি ও রাজনৈতিক সংগঠন করার অবাধ সুযোগ সৃষ্টি হয়। রাষ্ট্রপতি জিয়া পূর্বের জাগদল বিলুপ্ত করে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ সংক্ষেপে বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। জিয়াউর রহমান চেয়ারপারসন এবং মহাসচিব হন অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচনে প্রায় সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ১৯৭৯ সালে ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সামরিক আইনের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে শতকরা ৫১% ভোটার ভোট প্রদান করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রদত্ত ভোটের ৪১% ভোট পেয়ে ৩০০ আসনের মধ্যে ২০৭টি আসনে বিএনপি জয়ী হয়। প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ অর্থাৎ আব্দুল মালেক উকিলের নেতৃত্বাধীন প্রায় শতকরা ২৫% ভোট পেয়ে ৩৯টি আসন পায়। এর ফলে জিয়াউর রহমানের রাজনীতিতে তার অবস্থান পাকাপোক্ত করে নেয়। ২.৫ বিঘা জমি বনাম আমার ট্রাক ব্যবসা। আমার ভাবনায় পরিবর্তন আসলো। ছেলে মেয়েকে এখানে রেখে মানুষ করা যাবে না। পূর্বে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ঢাকায় যাব, একটা ব্যবসা করব। জনতা ব্যাংকের ম্যানেজার নবাবগঞ্জের সোহরাব হোসেন সাহেবের সঙ্গে কথা বলি। ১৯৭৮ সালে আমার ৯ লাখ টাকা জনতা ব্যাংকে ছিল। ম্যানেজার সাহেব বললেন, আপনি 2টা ট্রাক কেনেন, আমি ব্যাংক থেকে ৪ লাখ টাকা দিব। বিষয়টা নিয়ে আমার বড় ভাইয়ের সঙ্গে আলোচনা করি। তিনি এক বাক্যে আমার কথায় সায় দিলেন। তিনি চাইছিলেন আমি যেন খুব তাড়াতাড়ি চেয়ারম্যানের পদে ইস্তফা দিয়ে ঢাকায় তার শালিকা নিয়ে স্থায়ীভাবে বসবাসের উদ্যোগ নেই। এর মধ্যে একটা জমি কেনারও প্রস্তাব এলো। আমাকে আমারপুকুর থেকে অফিসের কাজে প্রায় থানায় অর্থাৎ থানার সিও অফিসে যাতায়াত করতে হতো। বর্তমান নজিবুর অর্থাৎ পতিতলা বাস স্ট্যান্ডের চৌরাস্তার পূর্ব উত্তর কোণায় ২.৫ বিঘা জমি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে বলে
লেখা ছিল। 1977 সালে বর্তমান চৌরাস্তার একটিও বাড়ি ঘর ছিল না, সবই আবাদি জমি। আমি জমির খোঁজ নিয়ে জমির মালিকের কাছে গেলাম। জমির মালিক আমাদের দূর সম্পর্কে দুলাভাই হয়। আমাকে দেখে বললেন, তুই যদি জমি নিস তাহলে খুব ভালো হয়, তোর কাছে এখন অনেক টাকা আছে আমি জানি। তার কথায় রাজি হয়ে তাকে আমি 10,000 টাকা বায়না দিলাম। 2.5 বিঘা জমির দাম 90,000 টাকা। আমি জমিটা কেনার জন্য এবং খুব তাড়াতাড়ি রেজিস্ট্রি করার জন্য একরকম অস্থির হয়ে পড়লাম। এই জমির ঘটক ছিলেন, অর্থাৎ আমাকে দেখানো হয়েছিল, তার নাম মজিবুর রহমান, অর্থাৎ শেখ মুজিবুর রহমান বলতো আর কি। তখনকার দিনে নওগাঁ থেকে দলিলের স্ট্যাম্পের জন্য টাকা জমা সহ দরখাস্ত দিতে হতো। সময় লাগতো প্রায় 1 সপ্তাহ। আমি 1 সপ্তাহের মধ্যে তা সংগ্রহ করে রাখি। এদিকে ওই জমির উত্তর দিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল হক একটা সিনেমা হল করবেন বলে ইট সংগ্রহ করতেছিলেন। তিনি আমার পূর্ব পরিচিত। দলিল লেখা শেষ করে দেওয়ার সময় আমার কাছে টাকা চাইলে আমার দুলাভাই। আমি ব্যাংকের চেক বের করতেই জমির মালিক অর্থাৎ দুলাভাই বললেন, না না, আমি টাকা নেব না, চেক নেব না, টাকা নেব। বাধ্য হয়ে আমি ব্যাংকে গেলাম। তখনকার দিনে বড় চেক বলে ম্যানেজার নিজে তার চেম্বারে আমাকে ডাকলেন। তিনি বললেন, এই জমি নিয়ে কোনো লাভ হবে না, কারণ কোনো জন্ম চৌরাস্তার উন্নয়ন হবে না। আমি ট্রাকের ব্যবস্থার জন্য আপনাকে ঢাকায় কথা বলে রেখেছি, এসব বাদ দেন। আমি রেজিস্ট্রির জন্য নওগাঁ থেকে 7,000 টাকার স্ট্যাম্প কিনে নিয়ে এসেছি। দলিলও লেখা শেষ। তারপর আবার বায়না বাবদ 10,000 টাকা দিয়েছি। ব্যাংক ম্যানেজার কোনো মতে আমাকে টাকা দিতে চাইলেন না। অনেক লাভজনক ব্যবসার কথা বললেন, কিন্তু আমি টাকা ছাড়া উঠবো না বলে এক প্রকার বেঁকে বসি। শেষ পর্যন্ত তিনি আমার কাছে হাত জোর করে অতিশয় বিনয়ের সুরে বললেন, আপনি আমার ছোট ভাই, আপনার অমঙ্গল আমি চাই না। 7,000 ও 10,000 এই 17,000 টাকা আমি ব্যাংক থেকে আপনার ভর্তুকি দেব, তবুও এই ডিসিশন থেকে সরে আসেন। শেষ পর্যন্ত আমার পায়ে হাত দিয়ে বলেন, আমি আপনার ঢাকায় থাকার ব্যবস্থা করে দেব। আপনি ভাবিকে নিয়ে অজপাড়াগায় না থেকে শহরে বসবাস করেন। এদিকে জমির মালিক দুলাভাই দলিল লেখকের কাছে টাকার জন্য অপেক্ষা করতেছে। আমি যখন ফিরে এসে দুলাভাইকে বিস্তারিত বললাম, তখন দুলাভাই বললেন, তুই তো দুধ ছেড়ে মদে হাত দিয়েছিস, তোর বায়না টাকা দিতে আমি পারবো না বলে চলে গেলেন। সত্যিই দুলাভাই, উনি এখন মারা গেছেন, নজিবুর বাস স্ট্যান্ডের রাব্বানি মার্কেটের মালিক। এর কথা মনে হলে মনটা ভীষণ খারাপ হয় এখনও। আসলে আমি মদ খেয়েছি, দুধ খেতে পারিনি। দুলাভাইয়ের কথাই সঠিক ছিল। আজ আমার ওই 2.5 বিঘা জমি থাকলে আমার পরিবার নিয়ে আজীবনের জন্য ঢাকায় থাকতে পারতাম। আমার 100 বিঘা জমি কোনো কাজে আসেনি। 2.5 বিঘা জমি ছিল 100 বিঘা সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। সত্যি বলতে কি, আজ আমি আমার ওই 100 বিঘা জমিও ধরে রাখতে পারিনি। আমার জীবনের সবচেয়ে বড় সুযোগটা নিতে দেননি এই জনতা ব্যাংকের ম্যানেজার। জানি না তিনি বেঁচে আছেন কি না। আমার জীবনে এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। এই স্মৃতি হিসেবে ওই জমির দলিলটা আজও আমি সযত্নে রেখে দিয়েছি। মাঝে মাঝে দেখি আর ম্যানেজারকে ধিক্কার দিই, কেন তিনি জেনে শুনে আমারই সর্বনষ্ট করলেন। ম্যানেজার সাহেব আমাকে 2টি ট্রাক কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে দিলেন। এর মধ্যে ব্যবসার চিন্তায় ইউনিয়ন পরিষদ পরিচালনার ক্ষেত্রে আমার মধ্যে কিছুটা শিথিলতা দেখা যায়। এক সময় টাঙ্গাইল থেকে আমার স্ত্রী ছেলে মেয়ে সহ গ্রামের বাড়িতে আমার করে চলে আসে। জাগদল অর্থাৎ জাতীয় গণতান্ত্রিক দল এবং বিএনপি প্রতিষ্ঠা। বিএনপি গঠনের পূর্বে 1978 সালে ফেব্রুয়ারি মাসে উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে সভাপতি করে জাতীয় গণতান্ত্রিক দল নামে একটি দল গঠন করা হয়েছিল। আমাকে জাগদলের প্রতিনিধিত্ব থানার আহ্বায়ক করা হয়। 1978 সালে 28শে আগস্ট বিএনপি গঠন করার লক্ষ্যে জাগদলের বর্ধিত সভায় ওই দলটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে জাগদলে এবং অঙ্গ সংগঠনের সকল সদস্য বিএনপিতে যোগদান করবে বলে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে 1979 সালের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 298 আসনের মধ্যে 237টিতে জয়লাভ করে।
এ কথা আমি আগেও বলেছি, এ কথাটা বারবার হয়তো লেখার মধ্যে চলে আসছে। নজিপুরে জিয়ার জনসভা, একদিন পতিতলা থানা পরিষদের মিটিং চলাকালে একটা টেলিগ্রাম এলো, জিয়াউর রহমান নজিপুরে জনসভা আগ্রহ প্রকাশ করেছেন। নওগাঁ এসডিও, রাজশাহী জেলা প্রশাসক সবার জন্য নির্ধারিত একটা তারিখ ঠিক করলেন। সম্ভবত 1978 সালের মে মাসের 6 কি 7 তারিখ হবে। এবার নজিপুর পাবলিক মাঠে জনসভা করার সিদ্ধান্ত হলো। আর আমরা চেয়ারম্যান তো আসি প্রচারের জন্য। তখন দেশে সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় চলছিল। ঠিক এমন এক সময় জিয়ার জনসভার সিদ্ধান্ত হয়। নজিপুর পাবলিক মাঠে বিশাল মঞ্চ। এবারও আমাকে প্রেসিডেন্টের জনসভা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হলো। নজিপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন স্যারকে এবারও মানপত্র পাঠ করার ভার দেওয়া হলো। আমরা সফলভাবে সেই জনসভা শেষ করেছিলাম। জনসভার আগে নজিপুরে পুরাতন ডাক বাংলায় রাষ্ট্রপতি জিয়ার জন্য মাধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল সরকারিভাবে। সবজি, ডাল, ছোট মাছের চচ্চড়ি, এই ছিল খাওয়ার মেনু। আমি এইচডিও সাহেবকে বলে আমার দিঘির বড় 4টি কাতলা মাছ এনেছিলাম। অবশ্যই কাতলা মাছের পদটি রাষ্ট্রপতির খাওয়ার মেনুর বাইরে ছিল। খাওয়ার মুহূর্তে রাষ্ট্রপতি আমাকে স্টাফ ছাড়া অন্য কাউকে ওই রুমে যেতে পারত না। আমি এইচডিও সাহেবের বিশেষ অনুমতি নিয়ে ডাক বাংলার অন্য একটা রুমে বসেছিলাম। আমি যে মাছ দিয়েছি তার মুড়ো ঘন্ট, পেটিট ফ্রাই, মাছের ঝোল করা হয়েছে। আমার বুকটা দুরু দুরু করে কাঁপছিল, যদি প্রেসিডেন্ট রাগ করে আমার দেওয়া মাছের আইটেমটা না খান। তাই মাত্র 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে রাষ্ট্রপতি রাজশাহী ডিসিকে ডাকলেন। ভারী কণ্ঠে জানতে চাইলেন, এই মাছ কোথায় পেলেন? ডিসি সাহেব আমাকে দেখিয়ে বললেন, স্যার, এই চেয়ারম্যান সাহেব দিঘির মাছ। রাষ্ট্রপতি বললেন, আপনার দিঘির মাছ খুবই সুস্বাদু। এত বড় মাছ কি দিঘিতে হয়? সব রান্নায় খুব টেস্ট হয়েছে। আমাকে আপাদ মস্তক একবার দেখে নিলেন। তারপর তিনি বিএনপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। আমি পাবলিক মাঠের সভাস্থলে চলে এলাম। জনসভা শেষ করে আমি বাড়ি ফিরে যাই। রাতে আমার মন খুব খারাপ হলো। আমার এত জনপ্রিয়তা, রাষ্ট্রপতি স্বয়ং আমাকে ব্যক্তিগতভাবে চিনে গেলেন, এলাকার জনগণ আমাকে এত ভালোবাসে, তাহলে এসব ফেলে আমি কেন ঢাকায় যাব? আমি বোধ করি ভীষণ ভুল করতে যাচ্ছি। আমার স্ত্রী অবশ্যই এরকম কোনো বায়নাও ধরেনি, বলেনি যে এই মুহূর্তে ঢাকা যাব। আমারই একক সিদ্ধান্ত পরিজন নিয়ে ঢাকায় বসবাসে। পরে বুঝতে পেরেছি আসলে ঢাকা পরিবার স্থানান্তর করা আমার জীবনের মস্ত বড় ভুল, যার খেসারত এখনও আমাকে দিতে হচ্ছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বামী সন্তান সহ 6 বছর বিভিন্ন দেশে কাটিয়ে 1981 সালের 17 মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তার 2 শিশু সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ছোট বোন শেখ রেহানার কাছে রেখে গণতন্ত্র আর প্রগতিশীল রাজনীতি ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন তিনি। কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শেরে বাংলা নগর পর্যন্ত রাস্তাগুলো তখন রূপ নিয়েছিল জনসমুদ্রে। দেশের মাটিতে পা দিয়ে লাখ লাখ জনতার সম্বর্ধনায় জবাবে শেখ হাসিনা সেদিন বলেছিলেন, আমি সব হারিয়ে আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই। তার বিদেশ থাকাকালে 1981 সালে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন।